আচ্ছা, একটু শান্ত হয়ে বসো তো। হ্যাঁ, একদম রিল্যাক্স হয়ে। আমি জানি মাথার ভেতরটা এখন ঠিক নেই। বুকের ভেতর একটা চাপা কষ্ট, একটা দম বন্ধ করা অনুভূতি কাজ করছে, তাই না? মনে হচ্ছে বিশ্বাস শব্দটা ডিকশনারি থেকে মুছে ফেললে বোধহয় ভালো হতো। এই যে তুমি আজ একা বসে আছো, ভাবছো কেন আমার সাথেই বারবার এমন হয়, কেন আমিই বারবার ঠকি। দেখো, আমি এখানে তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে আসিনি। আমি বলতে আসিনি যে সব ঠিক হয়ে যাবে বা মানুষ অনেক ভালো। না, আমি তোমাকে সেই নিষ্ঠুর সত্যটা শোনাতে এসেছি, যেটা শোনার সাহস হয়তো তোমার এখন নেই, কিন্তু যেটা শোনা তোমার জন্য এখন নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। তুমি কি জানো তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যা এটা নয় যে তুমি বোকা। তোমার সমস্যা এটা নয় যে তুমি দুর্বল। তোমার সমস্যা হলো তুমি অতিরিক্ত ভালো। হ্যাঁ, ঠিকই শুনেছ, তুমি বড্ড বেশি ভালো। আর এই স্বার্থপর পৃথিবীতে অতিরিক্ত ভালো হওয়াটা কোনো গুণের পর্যায়ে পড়ে না। এটা একটা অভিশাপ, এটা একটা দুর্বলতা। তুমি মানুষকে মানুষ মনে করো, আর ওটাই তোমার সবচেয়ে বড় ভুল। তুমি ভাবো তুমি যেমন, সামনের মানুষটাও বুঝি তেমনই। তুমি ভাবো তুমি যেভাবে অন্যের বিপদে জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ো, তোমার বিপদেও তারা সেভাবেই এগিয়ে আসবে। কিন্তু বাস্তবতাটা কি? একটু ফ্ল্যাশব্যাকে যাও। মনে করো সেই বন্ধুটির কথা যাকে তুমি নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করতে, যার পকেটে যখন টাকা ছিল না, তুমি নিজের পকেটের শেষ টাকাটা বের করে দিয়েছ। ও যখন সমস্যায় ছিল, তুমি তোমার নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা সব বাদ দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলে। আর আজ যখন ও একটু দাঁড়িয়ে গেছে, ও কি তোমাকে চেনে, নাকি রাস্তা দিয়ে যাবার সময় তোমাকে দেখেও না দেখার ভান করে? কিংবা সেই মানুষটার কথা ভাবো যাকে তুমি নিজের সবকা দিয়ে ভালোবেসেছিলে, যার জন্য তুমি পরিবারের সাথে ঝগড়া করেছ, যার জন্য তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছ। আজ সে কোথায়? সে কি আছে, নাকি সে এখন অন্য কারো বাহুতে মাথা রেখে তোমাকে অতীত বলে হাসাহাসি করছে? এই যে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে না, এটাই হলো শিক্ষার প্রথম ধাপ, মানুষ চিনতে না পারার মাসুল। আমরা ছোটবেলা থেকে একটা ভুল শিক্ষা নিয়ে বড় হই। আমাদের শেখানো হয় সবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে। এটা ডাহা মিথ্যে কথা, এটা একটা ফাঁদ। বাঘের সাথে ভালো ব্যবহার করলে বাঘ কি তোমাকে খাবে না? সাপের গায়ে হাত বুলিয়ে আদর করলে সাপ কি তোমাকে ছোবল মারবে না? অবশ্যই মারবে, কারণ ওটা ওর স্বভাব, ওটা ওর নেচার। ঠিক তেমনি কিছু মানুষের স্বভাবই হলো বেইমানি করা। তাদের রক্তে মিশে আছে স্বার্থপরতা। তুমি তাদের জন্য কলিজা কেটে রান্না করে খাওয়ালেও তারা বলবে নুন কম হয়েছে। তুমি হয়তো ভাবছ, তাহলে কি আমি খারাপ হয়ে যাব? আমি কি মানুষের উপকার করা ছেড়ে দেব? না, আমি সেটা বলছি না। আমি বলছি অন্ধের মতো বিশ্বাস করা বন্ধ করো। আমি বলছি চোখের সামনের ওই রঙিন চশমাটা খুলে ফেলো। পৃথিবীটা কোনো রূপকথার রাজ্য নয়। এখানে প্রতিটা মানুষ একটা করে মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি যার মুখের হাসি দেখে গলে যাচ্ছ, তুমি জানো না সেই হাসির আড়ালে সে হয়তো তোমার পিঠে ছুরি মারার প্ল্যান করছে। একটা কঠিন সত্য বলি, মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তোমাকে তার প্রয়োজন হয়। প্রয়োজন শেষ, তোমার গুরুত্ব শেষ। তুমি ভাবো সম্পর্কগুলো আবেগের সুতোয় বাঁধা। ভুল। 99% সম্পর্ক আজ স্বার্থের সুতোয় বাঁধা। তুমি যতক্ষণ দিচ্ছ ততক্ষণ তুমি ভাই, তুমি জান, তুমি কলিজা। দেওয়া বন্ধ করো, দেখবে সেই মানুষগুলোর আসল রূপ। তখন দেখবে তাদের গলার সুর বদলে গেছে, তাদের ব্যবহার বদলে গেছে। যেই মানুষটা তোমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না, সেই মানুষটাই তোমাকে ব্লক করে দেবে। যেই মানুষটা তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে থাকত, সেই মানুষটাই তোমার মেসেজ সিন করে রেখে দেবে দিনের পর দিন। আর এই যে তুমি রাতে ঘুমাতে পারো না, মাঝরাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন তোমার মনে পড়ে ওই বিশ্বাসঘাতকতার কথাগুলো। তখন তোমার নিজেকে খুব ছোট মনে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে নিজের ওপর ঘৃণা হয়। মনে হয়, আমি কি এতই ফালতু? আমার কি কোনো দাম নেই? শোনো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। ওরা তোমাকে ঠকিয়েছে কারণ তুমি তাদের বিশ্বাস করার সুযোগ দিয়েছ। ওরা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে কারণ তুমি তোমার দুর্বলতা তাদের সামনে খুলে দেখিয়েছ। তুমি তোমার সিক্রেটগুলো, তোমার ভয়ের জায়গাগুলো তাদের হাতে তুলে দিয়েছ, আর তারা সেটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করেছে তোমার বিরুদ্ধে। মানুষ চেনাটা একটা আর্ট, একটা স্কিল। এটা কোনো বই পড়ে শেখা যায় না। এটা শিখতে হয় ঠকতে ঠকতে। তুমি যতবার ঠকবে ততবার শিখবে। এই যে তোমার পিঠে আজ এতগুলো ক্ষতচিহ্ন, এগুলো তোমার দুর্বলতা নয়, এগুলো তোমার যুদ্ধের দাগ।
এগুলো প্রমাণ করে যে তুমি একটা লড়াইয়ের ময়দানে আছো। কিন্তু সমস্যা হলো তুমি খালি হাতে লড়াই করছো। তোমার হাতে কোনো ঢাল নেই, তলোয়ার নেই, তুমি শুধু আবেগ দিয়ে যুদ্ধ জিততে চাইছো। আর এই পৃথিবী আবেগের ভাষা বোঝে না, এই পৃথিবী বোঝে শক্তির ভাষা। তুমি কি কখনো খেয়াল করেছো মানুষ ভালো মানুষকে ব্যবহার করে কিন্তু শক্তিশালী মানুষকে সম্মান করে? তুমি যতদিন জি হুজুর করবে, তুমি যতদিন সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবে, ততদিন মানুষ তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। যেদিন তুমি না বলতে শিখবে, যেদিন তুমি চোখে চোখ রেখে কথা বলতে শিখবে, যেদিন তুমি মানুষের আসল রূপ চিনে তাদের জীবন থেকে লাথি মেরে বের করে দিতে শিখবে, সেদিন দেখবে এই মানুষগুলোই তোমাকে সমীহ করছে। তোমাকে বুঝতে হবে আমাদের আশেপাশে কিছু এনার্জি ভ্যাম্পায়ার আছে। এরা মানুষের রূপ ধরেই থাকে। এরা তোমার কাছে আসবে এই মিষ্টি কথা বলে, এরা তোমার স্বপ্নগুলোর কথা শুনবে, তারপর খুব সূক্ষ্মভাবে তোমাকে বোঝাবে তোকে দিয়ে হবে না। এরা তোমার সুখের সময় হিংসায় জ্বলে পুড়ে মরবে, কিন্তু মুখে একটা প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলবে আমি তো জানতাম তুই পারবি। আবার তোমার বিপদের সময় এরা মনে মনে খুশি হবে, কিন্তু সামনে এসে কুমিরের কান্না কাঁদবে। তুমি এদের চিনতে পারছো না, তুমি এদের বন্ধু ভাবছো, তুমি এদের নিজের জীবনের অংশ ভাবছো, অথচ এরাই তোমার জীবনের শিকড়টা ধরে টান দিচ্ছে মাটির নিচ থেকে। তুমি হয়তো ভাবছো ভাই তাহলে কি সবাইকে সন্দেহ করব? সন্দেহ করা আর সতর্ক থাকার মধ্যে তফাত আছে। আমি তোমাকে প্যারানয়েড হতে বলছি না, আমি তোমাকে বলছি চোখ কান খোলা রাখতে। কারো মুখের কথায় বিশ্বাস না করে তার কাজকে দেখো। ওয়ার্ডস আর চিপ, কথা তো সবাই বলতে পারে। আমি তোমার জন্য জীবন দিয়ে দেব, এই কথাটা বলা খুব সহজ, কিন্তু বাস্তবে মশা কামড়ালেও অনেকে উফ করে সরে যায়। তাই মানুষের কথা শুনে ইমপ্রেস হওয়া বন্ধ করো, অ্যাকশন দেখো, প্যাটার্ন দেখো। একটা মানুষ যখন তোমার সাথে অন্যের নামে বদনাম করে, গীবত গায়, তখন তোমাকে বুঝে নিতে হবে এই মানুষটা অন্যের কাছে গিয়ে তোমার নামেও বদনাম করে। এটা রকেট সায়েন্স নয়, এটা কমন সেন্স। কিন্তু আমরা আবেগের বশবর্তী হয়ে এই কমন সেন্সটা হারিয়ে ফেলি। আমরা ভাবি না, ও আমার সাথে এমন করবে না, ও তো আমাকে কত ভালোবাসে। এই ও আমার সাথে এমন করবে না, এই বিশ্বাসটাই তোমাকে ডোবাচ্ছে। মনে রেখো, বেইমানি কখনো অপরিচিত মানুষ করে না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কোনো অচেনা লোক কি তোমাকে ঠকাতে পারবে? পারবে না। তোমাকে ঠকাবে কে? যাকে তুমি বিশ্বাস করে ঘরের দরজা খুলে দিয়েছ, যাকে বুকের ভেতর জায়গা দিয়েছ। ট্রয় নগরী ধ্বংস হয়েছিল বাইরের শত্রুর জন্য নয়, ধ্বংস হয়েছিল কাঠের ঘোড়ার পেটে লুকিয়ে থাকা শত্রুর জন্য, যাদের তারা নিজেরাই শহরের ভেতরে ঢুকিয়েছিল। তুমিও কি তাই করছো না? তুমিও কি তোমার জীবনের গেট খুলে দিয়েছো এমন কিছু মানুষের জন্য যারা তোমার ধ্বংসের কারণ? আজ এই সেকশনে আমি তোমাকে শুধু এইটুকু রিয়েলাইজ করাতে চাইছি যে তোমার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী তোমার অন্ধবিশ্বাস। তুমি যদি আজ থেকে, এখন থেকে মানুষ চিনতে না শেখো, তাহলে তোমার এই কান্না থামবে না। এই ডিপ্রেশন, এই একাকিত্ব, এই ইনসমনিয়া, এগুলো বাড়তেই থাকবে। তুমি যদি ভাবো পৃথিবীটা পাল্টে যাবে, মানুষগুলো ভালো হয়ে যাবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। পৃথিবী পাল্টাবে না, মানুষও পাল্টাবে না। পাল্টাতে হবে তোমাকে, শক্ত হতে হবে তোমাকে। নিজের চামড়াটা গন্ডারের মতো মোটা করতে হবে, যাতে মিথ্যে কথার তীর আর ভেদ করতে না পারে। তুমি কি প্রস্তুত সেই কঠিন সত্যগুলো জানার জন্য? তুমি কি প্রস্তুত সেই ডার্ক সাইকোলজি বোঝার জন্য, যা দিয়ে তুমি মানুষের মনের ভেতরটা এক্সরে মেশিনের মতো দেখতে পাবে? তুমি কি চাও এমন একটা মানুষ হতে যাকে দেখে মানুষ ভয় পাবে ঠকানোর আগে? যদি চাও, তাহলে তোমাকে তোমার ইমোশনাল খোলস থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে সেই বাচ্চা ছেলেটা বা মেয়েটা হয়ে থাকলে চলবে না যে কথায় কথায় অভিমান করে। তোমাকে হতে হবে একজন ম্যাচিওর যোদ্ধা। সামনের সেকশনগুলোতে আমি তোমাকে দেখাবো কিভাবে এই মুখোশধারী মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হয়। আমি তোমাকে শেখাবো সেই সাইকোলজিক্যাল ট্রিক্স যা দিয়ে তুমি বুঝবে কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু। আমরা গভীরে যাব, আমরা মানুষের সাইকোলজি ব্যবচ্ছেদ করব। কিন্তু তার আগে নিজেকে কথা দাও, তুমি আর সেই সহজ সরল মানুষটা হয়ে থাকবে না। তুমি নিজেকে বদলাতে রাজি আছো, কারণ এই পরিবর্তনটা এখন আর কোনো অপশন নয়, এটা তোমার সার্ভাইভালের প্রশ্ন। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সারা জীবন শিকার হয়েই থাকব, নাকি আমি এবার শিকারী চিনতে শিখব? এখন আমরা কথা বলবো অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে। আমরা ব্যবচ্ছেদ করব সেই সমাজটাকে যেটাকে তুমি এতদিন আপন ভেবে এসেছো। তোমার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? মানুষ কেন এমন করে? কেন এত নাটক? কেন এত অভিনয়? উত্তরটা খুব সিম্পল, কিন্তু হজম করা কঠিন। উত্তরটা হলো কারণ এটা কাজ করে, বিকজ ইট ওয়ার্কস।
মানুষ ছোটবেলা থেকে শিখে যায় যে সত্য কথা বললে বিপদ বাড়ে আর মিথ্যে বললে কাজ হাসিল হয়। তুমি ভেবে দেখো, একটা বাচ্চা যখন তার মাকে বলে, মা আমার পেট ব্যথা করছে, আজ স্কুলে যাব না, মা গলে যায়। বাচ্চাটা শিখে গেল, ওহ, একটু অভিনয় করলেই তো মুক্তি পাওয়া যায়। ওই বাচ্চাটাই যখন বড় হয় তার অভিনয়ের স্কিলটাও বড় হয়। সে তখন আর পেট ব্যথার নাটক করে না, সে তখন আবেগের নাটক করে, সে তখন ভালোবাসার নাটক করে। তোমাকে একটা কঠিন সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলি। ডার্ক সাইকোলজিতে একটা টার্ম আছে মিররিং বা আয়নার মতো আচরণ করা। তুমি খেয়াল করে দেখবে, যখন কোনো নতুন মানুষ তোমার জীবনে আসে, সে বন্ধু হিসেবে হোক বা পার্টনার হিসেবে, সে হুবহু তোমার মতো কথা বলে। তুমি ক্রিকেট পছন্দ করো, সেও বলবে, আরে ক্রিকেট তো আমার জান। তুমি গান শুনতে ভালোবাসো, সেও বলবে, গান ছাড়া তো আমি বাঁচিই না। তুমি ভাবো, ওরে আল্লাহ, আমি তো আমার সোলমেট পেয়ে গেছি, আমার মনের মতো মানুষ পেয়ে গেছি। ঘন্টা পেয়েছো তুমি, তুমি একটা জ্যান্ত ফাঁদ পেয়েছো। সে আসলে তোমাকে কপি করছে, সে তোমার ইগোকে মাসাজ করছে, কারণ সে জানে মানুষ নিজেকে ভালোবাসে। আর কেউ যখন আমাদের মতো করে কথা বলে, আমরা অবচেতন মনে তাকে বিশ্বাস করে ফেলি। এটাকে বলে ট্রাস্ট হ্যাক করা। সে তোমার বিশ্বাস হ্যাক করছে যাতে সে তোমার ডিফেন্স সিস্টেমের ভেতরে ঢুকতে পারে। একবার ভেতরে ঢুকে গেলে তারপর শুরু হবে আসল খেলা। এখন আসো সমাজের আসল রূপটা দেখি। আমরা বলি সমাজ, কিন্তু আসলে এটা একটা বিশাল মার্কেট প্লেস, একটা বাজার। এখানে সব কিছুই লেনদেন। তুমি হয়তো ভাবছো, না ভাই, আমার বন্ধুত্ব তো নিঃস্বার্থ। ভুল ভাবছো। খুব ভালো করে তলিয়ে দেখো, ওই বন্ধুটি তোমার সাথে আছে কারণ হয়তো তুমি তাকে সঙ্গ দাও, অথবা তুমি তার বিল মেটাও, অথবা তোমার বাইকটা সে ব্যবহার করতে পারে, অথবা নিদন পক্ষে তুমি তার বোরিং সময়টা পার করে দাও। যেদিন তুমি এই সার্ভিসগুলো দেওয়া বন্ধ করবে, সেদিন দেখবে বন্ধুত্বের মেয়াদও শেষ। এটাকে বলে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ বা বাণিজ্যিক সম্পর্ক। সমস্যা হলো, তুমি ভাবছো এটা রিলেশনশিপ আর ও ভাবছে এটা বিজনেস ডিল। তুমি দিচ্ছ ইমোশন আর ও নিচ্ছে বেনিফিট। কারেন্সি আলাদা হয়ে গেছে ভাই। তুমি ডলারে পেমেন্ট করছো আর ও তোমাকে ছেঁড়া কাগজে ফেরত দিচ্ছে। লস তো তোমার হবেই। তোমাকে এখন আমি 3 ধরনের ডেঞ্জারাস মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। এদের দেখলেই 10 হাত দূরে পালাবে, একদম ফিরেও তাকাবে না। 1. দ্য ভিকটিম কার্ড প্লেয়ার বা দ্য ইটার্নাল ভিকটিম। এরা হলো সেই সব মানুষ যাদের জীবনে সব সময় কোনো না কোনো সমস্যা লেগেই আছে। এদের এক্স বয়ফ্রেন্ড খারাপ, এদের বস খারাপ, এদের বাবা মার খারাপ, এদের প্রতিবেশীরা খারাপ, পুরো পৃথিবী এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন একটা ভাব। এরা তোমার কাছে এসে কুমিদের কান্না কাঁদবে, বলবে, দেখ না আমার সাথে সবাই কত অন্যায় করে। তুমি যেহেতু ভালো মানুষ, তোমার মন গলে যাবে। তুমি ভাববে, আহা বেচারা, আমি ওকে সাহায্য করি। সাবধান, এরা তোমার সহানুভূতি চুষে খাবে। এরা আসলে এনার্জি ভ্যাম্পায়ার। এরা চায় তুমি ওদের জন্য লড়াই করো, ওদের সমস্যার সমাধান করো। কিন্তু মজার ব্যাপার কি জানো, তুমি ওদের একটা সমস্যার সমাধান করে দেবে, কাল ওরা নতুন আরেকটা সমস্যা নিয়ে হাজির হবে। এরা কখনো সুখী হতে চায় না, এরা শুধু অ্যাটেনশন চায়। আর যেদিন তুমি ওদের অ্যাটেনশন দেওয়া বন্ধ করবে, সেদিন ওরা তোমাকে ভিলেন বানিয়ে অন্য কারোর কাছে গিয়ে বলবে, দেখ না ও আমার সাথে কত অন্যায় করেছে। 2. দ্য গসিপ মঙ্গার বা দ্য সুইট টকার স্পাই। এরা তোমার সামনে অন্য কারোর নামে খুব জঘন্য কথা বলবে। জানিস ও না একদম ফালতু, ওর ক্যারেক্টার ভালো না, ও চোর। তুমি শুনে ভাববে, বাব্বা ও আমাকে কত ট্রাস্ট করে যে এসব সিক্রেট কথা বলছে। বোকা, যে তোমার সামনে অন্যের বদনাম করছে, গ্যারেন্টি দিয়ে লিখে রাখো সে অন্যের সামনে গিয়ে তোমার বদনাম করে। এটা এদের স্বভাব। এরা তথ্য পাচারকারী। এরা তোমার কাছ থেকে কথা বের করবে, তারপর সেটা মশলা মাখিয়ে বাজারে বিক্রি করবে। এদের সাথে কখনো নিজের দুর্বলতার কথা শেয়ার করবে না। এদের কাছে তোমার সিক্রেট দেওয়া মানে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া। 3. দ্য জেলাস কম্পিটিটর বা দ্য হিডেন এনিমি। এরা খুব ভয়ঙ্কর। এরা তোমার বন্ধু সেজে থাকে। তুমি যখন কোনো ভালো খবর দেবে, ধরো তুমি চাকরি পেয়েছো বা নতুন বাইক কিনেছো, তখন এদের মুখের দিকে তাকাবে, দেখবে একটা মেকি হাসি। মুখ হাসছে কিন্তু চোখ হাসছে না, চোখের মধ্যে একটা ঠান্ডা হিংসা। এরা হয়তো বলবে, বাহ খুব ভালো হলো, কিন্তু পরক্ষণেই একটা খোঁচা মারবে, বলবে, কিন্তু এখন তো তোকে অনেক প্রেশার নিতে হবে রে, শরীরটা আবার নষ্ট করিস না। বা বলবে, বাইকটা ভালো কিন্তু কালারটা আর একটু ব্রাইট হলে ভালো হতো।
খেয়াল করেছো, এরা তোমার আনন্দটাকে পুরোটা এনজয় করতে দেবে না। এরা সামান্য একটু নেগেটিভিটি ঢুকিয়ে দেবেই, কারণ তোমার সাফল্য এদের গায়ে জ্বালা ধরিয়ে দেয়। এরা চায় না তুমি এদের থেকে ওপরে ওঠো, এরা চায় তুমি সব সময় ওদের লেভেলে থাকো বা ওদের নিচে থাকো। এখন প্রশ্ন হলো, তুমি কেন এদের চিনতে পারো না? কেন তুমি বারবার এদের ফাঁদে পা দাও? কারণ তুমি ভ্যালিডেশন বা স্বীকৃতির কাঙাল। তুমি চাও লোকে তোমাকে ভালো বলুক, তুমি চাও লোকে তোমাকে মহৎ বলুক। এই ভালো মানুষ সাজার লোভটাই তোমাকে শেষ করে দিচ্ছে। ম্যানিপুলেটররা জানে যে তুমি প্রশংসার কাঙাল, তাই ওরা তোমাকে একটু প্রশংসা করে, একটু মাথায় তুলে দেয়, আর তুমি গলে গিয়ে সব দিয়ে দাও। তোমাকে বুঝতে হবে, এই পৃথিবীতে কেউ তোমার মা বাবা নয় যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এমনকি অনেক সময় পরিবারের মানুষও স্বার্থের জন্য রূপ বদলায়। সেটা আরও তেতো সত্য, সেদিকে আজ নাই গেলাম। তোমাকে বুঝতে হবে, যখনই কেউ তোমার খুব কাছে আসার চেষ্টা করছে খুব দ্রুত, যখনই কেউ তোমাকে খুব বেশি প্রশংসা করছে কোনো কারণ ছাড়াই, তখনই তোমার মনের ভেতরে রেড অ্যালার্ট সাইরেন বাজা উচিত। কেন? কারণ ভালো সম্পর্ক তৈরি হতে সময় লাগে, ট্রাস্ট তৈরি হতে সময় লাগে। কেউ যদি দুদিনেই তোমার জান কলিজা হয়ে যায়, তাহলে বুঝবে এখানে ঘাপলা আছে। আসল সোনা আর গিল্টি করা গহনার মধ্যে তফাত আছে। গিল্টি করা গহনা চকচক বেশি করে, কিন্তু দুদিন পর রং উঠে কালো হয়ে যায়। আর আসল সোনা শুরুতে হয়তো অতটা গ্ল্যামারাস নাও লাগতে পারে, কিন্তু আগুনের আঁচে দিলেও সে তার রূপ হারায় না। তোমার জীবনে যারা আসল মানুষ, তারা তোমাকে তেল মারবে না, তারা তোমার মুখের ওপর তোমার ভুল ধরিয়ে দেবে। তারা তোমাকে কটু কথা বলবে যদি তুমি ভুল পথে যাও। তাদের কথা তোমার ভালো লাগবে না, তোমার মনে হবে এরা আমাকে বোঝে না, কিন্তু আসলে ওরাই তোমার শুভাকাঙ্ক্ষী। আর যারা তোমার সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, তোষামত করে, ওরাই তোমার গর্ত খুঁড়ছে। তুমি কি জানো, সিংহ যখন শিকার করে তখন সে কোনো শব্দ করে না, সে নিঃশব্দে আসে। তোমার শত্রুও চিৎকার করে আসবে না, সে আসবে বন্ধু বেশে, সে আসবে প্রেমিকা বা প্রেমিক বেশে, সে আসবে শুভাকাঙ্ক্ষী বেশে। তাই এখন থেকে মানুষের কথায় ইমোশনাল হওয়া বন্ধ করো। কাউকে জাজ করতে হলে তার খারাপ সময়ের ব্যবহার দেখো। দেখো সে ওয়েটারের সাথে কেমন ব্যবহার করছে, দেখো সে রিক্সাওয়ালার সাথে কেমন ব্যবহার করছে, দেখো যখন তার স্বার্থে আঘাত লাগে তখন সে কেমন রিয়্যাক্ট করে। একটা মানুষকে চেনার সেরা সময় হলো যখন তুমি তাকে না বলো, তাকে একটা ছোট ফেভার করতে মানা করে দেখো। দেখো তার আসল রূপ বেরিয়ে আসে কিনা। যে আসল বন্ধু সে বুঝবে, আর যে মতলববাজ সে রেগে যাবে, তোমাকে গিল্টি ফিল করাবে, বলবে তুই বদলে গেছিস। এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, এখানে সবাই পারফেক্ট, সবার লাইফ সুন্দর, কিন্তু স্ক্রিনের পেছনের অন্ধকারটা তুমি জানো না। তাই এই ফেক দুনিয়ায়, এই প্লাস্টিকের হাসির ভিড়ে তোমাকে হতে হবে একটা দক্ষ জহুরি। তোমাকে কাঁচ আর হীরের তফাৎ বুঝতে হবে। পরের সেকশনে আমি তোমাকে শেখাবো কিভাবে তুমি নিজেকে এমনভাবে তৈরি করবে যে কেউ তোমাকে ঠকানোর সাহস পাবে না। কিভাবে তুমি মেন্টালি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কারোর চলে যাওয়া বা থাকা তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না। আমরা কথা বলবো সিগমা মেন্টালিটি নিয়ে, আমরা কথা বলবো নিজেকে ইমোশনালি ডিট্যাচ করা নিয়ে। কারণ ভাই আমার, অনেক হয়েছে কান্নাকাটি, অনেক হয়েছে কেন আমার সাথে এমন হলো বলে বিলাপ করা। এবার সময় হয়েছে উঠে দাঁড়ানোর, এবার সময় হয়েছে পাল্টা জবাব দেওয়ার। আর সেই জবাবটা মুখে নয়, সেই জবাবটা হবে তোমার ব্যক্তিত্ব দিয়ে, তোমার সাফল্য দিয়ে। তুমি কি প্রস্তুত সেই ট্রান্সফরমেশনের জন্য? তুমি কি প্রস্তুত নিজের ভেতরের সেই সুপ্ত সিংহটাকে জাগানোর জন্য? তাহলে অপেক্ষা করো, আসল খেলা তো সবে শুরু হলো। অনেক হয়েছে, অনেক কেঁদেছ, অনেক কষ্ট পেয়েছ, অনেক রাত বালিশ ভিজিয়েছ। এবার চোখ মুছো। হ্যাঁ, এখনই আয়নার সামনে দাঁড়াও এবং নিজেকে বলো, আমার এই চোখের পানির দাম অনেক বেশি। এই ফালতু মানুষগুলোর জন্য এই দামি পানি আর এক ফোঁটাও ফেলব না। এখন আমরা কথা বলবো ট্রান্সফরমেশন নিয়ে। এখন আমরা কথা বলবো সেই প্রসেস নিয়ে যেটা তোমাকে একটা সাধারণ ইমোশনাল ছেলে বা মেয়ে থেকে একজন শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করবে। এটাকে তুমি সিগমা মেন্টালিটি বলো, বা স্টোইসিজম বলো, বা সহজ বাংলায় গন্ডার চামড়া বলো, যাই বলো না কেন, এই পরিবর্তনটা এখন তোমার দরকার। তোমার প্রথম কাজ কি জানো? নীরব হয়ে যাওয়া। হ্যাঁ, একদম চুপ হয়ে যাও। আজ থেকে তোমার জীবনের মন্ত্র হবে নো রিঅ্যাকশন। তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? চুপ থাকো। কেউ তোমাকে ধোঁকা দিয়েছে? চুপ থাকো। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে? চুপ থাকো। কেন জানো? কারণ তোমার রিঅ্যাকশনটাই ওদের খাবার। ওরা চায় তুমি চিল্লাচিল্লি করো, তুমি ফেসবুকে স্যাড স্ট্যাটাস দাও, তুমি ওদের মেসেজ করে গালাগালাজ করো। যখন তুমি এগুলো করো তখন ওরা তৃপ্তি পায়। ওরা ভাবে, দেখেছিস, আমার জন্য পাগল হয়ে গেছে। তুমি ওদের ইগো বুস্ট করছো। আজ থেকে ওদের এই সাপ্লাই বন্ধ করে দাও। ওরা তোমাকে অপমান করেছে?
তুমি মুচকি হাসো এবং নিজের কাজে মন দাও। বিশ্বাস করো, তোমার এই নীরবতা ওদের যত বেশি কষ্ট দেবে, তোমার হাজারটা গালিও ততটা কষ্ট দিতে পারবে না। ইনডিফারেন্স বা উদাসীনতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। যখন তুমি কাউকে বুঝিয়ে দাও যে তুমি থাকো বা না থাকো, আমার কিচ্ছু যায় আসে না, তখনই তুমি জিতে গেলে। দ্বিতীয় ধাপ, তোমার দরজা বন্ধ করো। তোমার জীবনটা কোনো সরকারি হাসপাতাল নয় যে কেউ যখন ইচ্ছা ঢুকবে, নোংরা করবে, আবার বেরিয়ে যাবে। তোমার জীবনটা একটা ভিআইপি লাউঞ্জ। এখানে ঢুকতে হলে যোগ্যতা লাগে। আজ থেকে তোমার অ্যাক্সেস সবার জন্য অ্যাভেলেবল রেখো না। ফোন ধরা কমিয়ে দাও, আড্ডা দেওয়া কমিয়ে দাও। মানুষ ভাবুক তুমি অহংকারী হয়ে গেছো, মানুষ ভাবুক তুমি বদলে গেছো, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি এখন একটা মিশনে আছো। মিশনটা হলো নিজেকে গড়ার। আর নিজেকে গড়ার কাজ কখনো হইচই করে হয় না, এটা হয় নিস্তব্ধতায়। রাজমিস্ত্রি যখন বিল্ডিং বানায় তখন বাইরে থেকে পর্দা দেওয়া থাকে, ভেতরে কি হচ্ছে কেউ দেখে না। যখন পর্দা সরে তখন মানুষ অবাক হয়ে দেখে একটা বিশাল ইমারত দাঁড়িয়ে আছে। তুমিও নিজেকে ওই পর্দার আড়ালে নিয়ে যাও, গায়েব হয়ে যাও আগামী 6 মাসের জন্য। তৃতীয় ধাপ, পকেটের জোর বাড়াও। ভাই, একটা খুব তেতো কথা বলবো, রাগ করো না। তোমার পকেটে যদি টাকা না থাকে, তোমার কথার কোনো দাম নেই, তোমার আবেগের কোনো দাম নেই। এই যে মানুষ তোমাকে আজ অবহেলা করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, এর 90% কারণ হলো তোমার বর্তমান অবস্থান। তুমি হয়তো বেকার, অথবা তুমি স্ট্রাগল করছো। পৃথিবীটা খুব নিষ্ঠুর জায়গা, এখানে ভালো মানুষের দাম নেই, সফল মানুষের দাম আছে। তুমি যদি আজ কোটিপতি হতে, দেখবে তোমার ওই দূর সম্পর্কের আত্মীয় যে তোমাকে চেনে না, সেও এসে বলবে, বাবা তুমি তো আমাদের গর্ব। আর আজ তোমার পকেটে টাকা নেই বলে তোমার আপন বন্ধুও ফোন রিসিভ করতে বিরক্ত বোধ করে। তাই বলছি, প্রেম, ভালোবাসা, আবেগ এগুলো কিছুদিনের জন্য ফ্রিজে তুলে রাখো। ফোকাস করো কেরিয়ারে, ফোকাস করো স্কিল ডেভেলপমেন্টে। টাকার পেছনে দৌড়াতে বলছি না, কিন্তু নিজেকে এমন যোগ্য করে তোলো যেন টাকা তোমার পেছনে দৌড়ায়। যেদিন তুমি সফল হবে, যেদিন তুমি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে, সেদিন দেখবে এই মানুষগুলোই যারা আজ তোমাকে ব্লক করেছে, তারাই ফেক আইডি খুলে তোমার প্রোফাইল চেক করছে। তোমার প্রতিশোধ এটা নয় যে তুমি তাদের ক্ষতি করবে, তোমার প্রতিশোধ হলো তুমি এত ভালো থাকবে, এত সফল হবে যে তারা তোমাকে দেখে আফসোস করবে। রিগ্রেট বা অনুশোচনা, এটাই তাদের শাস্তি। তাদের বুঝিয়ে দাও যে তোমাকে হারানোটা তাদের জীবনের সবচেয়ে বড় লস ছিল। চতুর্থ ধাপ, আধ্যাত্মিক সংযোগ বা স্পিরিচুয়াল কানেকশন। দেখো, আমরা মানুষ, আমাদের শক্তি সীমিত, কিন্তু যখন আমরা আমাদের কানেকশনটা ওপরওয়ালার সাথে স্ট্রং করে ফেলি, তখন আমাদের আর কেউ ভাঙতে পারে না। তুমি যে একাকিত্ব অনুভব করো, সেটাকে অভিশাপ মনে করো না, ওটা একটা উপহার। সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদের জীবন থেকে সব মানুষকে সরিয়ে দেন। কেন জানো? যাতে তুমি শুধুই তার সাথে কথা বলতে পারো। তিনি চান না তুমি তোমার সুখের জন্য অন্য কোনো নশ্বর মানুষের উপর নির্ভর করো। তিনি চান তুমি বোঝো যে দিন শেষে তিনি ছাড়া তোমার আপন কেউ নেই। এই যে মাঝরাতে তোমার ঘুম আসে না, এটাকে ডিপ্রেশন ভেবো না, ভাবো এটা একটা কল। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, জায়নামাজে বসে কাঁদো। মানুষের কাছে কেঁদে কী লাভ? ওরা তোমার কান্না নিয়ে হাসাহাসি করবে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কাঁদলে তিনি তোমাকে শান্তি দেবেন, শক্তি দেবেন। বিশ্বাস করো, যখন তুমি বুঝবে যে আমার সাথে আমার রব আছেন, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে একা অনুভব করাতে পারবে না। তাওয়াক্কুল বা ভরসা রাখো। মেনে নাও যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যে মানুষটা চলে গেছে, হতে পারে ওপরওয়ালা দেখেছিলেন যে এই মানুষটা ভবিষ্যতে তোমার জন্য বিষ হয়ে যাবে, তাই তিনি আগেই তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। এটা লস নয়, এটা প্রোটেকশন, এটা রক্ষা। তুমি এখন বুঝছো না, কিন্তু 5 বছর পর তুমি আজকের দিনটার জন্য শুকরিয়া আদায় করবে। বলবে, যাক বাবা, ভালোই হয়েছিল ও চলে গিয়েছিল, নইলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। পঞ্চম ধাপ, নিজের শরীরকে ইস্পাত বানাও। মেন্টাল টাফনেসের সাথে ফিজিক্যাল টাফনেসের একটা গভীর সম্পর্ক আছে। ঘরে বসে বসে ডিপ্রেশনের গান শুনলে শরীর ও মন দুটোই পচে যাবে। জিম জয়েন করো, বা দৌড়াও, বা ব্যায়াম করো। যখন তুমি ভারী ওজন তোলো, যখন তুমি ঘাম ঝরাও, তখন তোমার শরীর থেকে নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যায়। আয়নায় যখন নিজেকে ফিট দেখবে, তখন নিজের কনফিডেন্স লেভেল দ্বিগুণ হয়ে যাবে। মনে রাখবে, একটা সুস্থ ও শক্তিশালী শরীরে একটা দুর্বল মন বেশিক্ষণ থাকতে পারে না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু ভাই, পুরনো স্মৃতিগুলো যে ভুলতে পারি না, বারবার মনে পড়ে। শোনো, মেমোরি কোনো হার্ড ড্রাইভের ডেটা নয় যে ডিলিট বাটন চাপলে মুছে যাবে। স্মৃতি থাকবে, কিন্তু সেটাকে আর কষ্ট দিতে দেওয়া যাবে না। তোমাকে ইমোশনালি ডিট্যাচ হতে হবে। যখনই পুরনো কথা মনে পড়বে, নিজেকে বলো, ওটা একটা মরা অধ্যায়, আমি একটা মরা লাশকে কাঁধে নিয়ে ঘুরছি কেন?
নিজেকে ব্যস্ত রাখো, এত ব্যস্ত রাখো যে দুঃখ করার সময় যেন না থাকে। অ্যান এমটি মাইন্ড ইজ এ ডেভিলস হকশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখনই তুমি চুপচাপ বসে থাকো তখনই ওই চিন্তাগুলো আসে। কাজে ডুবে যাও, নতুন কিছু শেখো, নতুন বই পড়ো, নতুন স্কিল শেখো। তোমাকে হতে হবে আনস্টপেবল, এমন একটা মানুষ যাকে তুফানও নাড়াতে পারে না। তুমি কি জানো সিগমা পুরুষ বা নারীরা কেন আলাদা? কারণ তারা একা চলতে ভয় পায় না, তারা ভিড়ের অংশ হতে চায় না। তারা জানে বাঘ একাই চলে, ভেড়ার পাল থাকে। তুমি যদি বাঘ হতে চাও তাহলে একা চলার সাহস তোমাকে করতেই হবে। এই যে তুমি আজ ভাবছো আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই নেগেটিভ সেলফ টক বন্ধ করো। তুমি জানো না তোমার ভেতরে কতটা শক্তি সুপ্ত আছে। মানুষের সহ্য ক্ষমতা অসীম। তুমি এর আগে অনেক খারাপ সময় পার করেছো, এটাও পার করবে। এবং এবার তুমি শুধু পার করবে না, এবার তুমি রাজকীয়ভাবে ফিরে আসবে। পরের এবং শেষ সেকশনে আমি তোমাকে বলবো কিভাবে এই পুরো জার্নিটা শেষ করবে এবং নতুন করে জীবনটা শুরু করবে। আমি তোমাকে দেব একটা ফাইনাল আল্টিমেটাম, একটা অ্যাকশন প্ল্যান, যাতে এই ভিডিও শেষ হওয়ার পর তুমি কনফিউজড না থাকো, বরং তুমি জানো যে ঠিক এখন তোমাকে কি করতে হবে। চোখ মুছেছ তো? মেরুদণ্ড সোজা করেছ তো? তৈরি তো শেষ পেরেকটা মারার জন্য? চলো শেষ ধাপে যাই। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধরে আমি তোমাকে অনেকগুলো কঠিন কথা শুনিয়েছি। হয়তো তোমার খারাপ লেগেছে, হয়তো তোমার ইগোতে লেগেছে, আবার হয়তো তোমার চোখের কোণে একটু পানিও জমেছে। কিন্তু বিশ্বাস করো, এই প্রতিটি শব্দ আমি তোমাকে আঘাত করার জন্য বলিনি, তোমাকে জাগানোর জন্য বলেছি। এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে। খুব ভালো করে বোঝো, কারণ আজকের এই মুহূর্তটা তোমার বাকি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাস্তা এক, তুমি এই ভিডিওটা শেষ করবে, ফোনটা পাশে রাখবে, আর আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে। আবার সেই কান্না, আবার সেই ডিপ্রেশন, আবার সেই মানুষগুলোর প্রোফাইল চেক করা, আবার সেই বালিশ ভিজিয়ে ঘুমোনো। তুমি ভাববে কথাগুলো ভালোই ছিল, কিন্তু আমার দ্বারা এসব হবে না। তুমি নিজেকে ভিকটিম ভেবেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। রাস্তা দুই, তুমি আজ এই মুহূর্তে একটা প্রতিজ্ঞা করবে। তুমি বলবে যথেষ্ট হয়েছে, আর না, আমি আর নিজেকে সস্তা হতে দেব না, আমি আর নিজেকে কারো পায়ের তলায় পিষতে দেব না। আজ থেকে, এখন থেকে আমার জীবনের চালক আমি নিজে। তুমি কোনটা বেছে নেবে? শোনো, একটা নির্মম সত্য কথা বলি, কেউ আসবে না তোমাকে বাঁচাতে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কোনো রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে না, কোনো আলাদিনের চেরাগ আসবে না, তোমার বাবা মাও তোমাকে সারা জীবন সাপোর্ট দিতে পারবে না। দিন শেষে ওই আয়নার সামনে দাঁড়ানো মানুষটাই তোমার একমাত্র ভরসা। তুমি যদি নিজেকে না তোলো, তুমি পচতে থাকবে, আর পৃথিবী তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে। পৃথিবী কারো কান্নার জন্য থামে না ভাই। তুমি কাঁদছ, কারো কিচ্ছু যায় আসে না। সূর্য ঠিকই উঠবে, মানুষ ঠিকই কাজে যাবে, শুধু তুমি পিছিয়ে পড়বে। তুমি কি চাও তোমার জীবনটা একটা ট্র্যাজেডি মুভি হয়েই শেষ হোক, নাকি তুমি চাও একটা ধামাকা ক্লাইম্যাক্স? সিনেমার হিরো যখন মার খায় তখন কি সে হার মেনে নেয়? না, সে উঠে দাঁড়ায়, সে নিজেকে তৈরি করে, তারপর সে ফিরে আসে এবং ভিলেনের চোখে চোখ রেখে জবাব দেয়। তোমার জীবনের সিনেমার হিরো তুমি। এখন তোমার ইন্টারভেল চলছে, মার খাওয়ার পর্ব শেষ, এবার তোমার কামব্যাক করার পালা। তোমাকে আমি একটা স্পিরিচুয়াল কথা বলি, খুব মন দিয়ে শোনো। আমরা যখন খুব বেশি কিছু চাই, কোনো মানুষকে, কোনো চাকরিকে, কোনো স্বপ্নকে, আর সেটা যখন আমরা পাই না, তখন আমরা ভেঙে পড়ি, আমরা ওপরওয়ালার উপর অভিমান করি, আমরা বলি কেন আমার সাথেই এমন হলো। কিন্তু তুমি কি জানো, ওপরওয়ালা হয়তো দেখছেন যে তুমি একটা জ্বলন্ত কয়লাকে হিরে ভেবে আঁকড়ে ধরতে চাইছ। তিনি জানেন ওই কয়লাটা তোমার হাত পুড়িয়ে দেবে, তাই তিনি তোমার হাত থেকে ওটা কেড়ে নেন। তিনি তোমাকে বাঁচান। যাকে তুমি হারানো বলছো, ওটা আসলে হারানো নয়, ওটা মুক্তি। কোরআনে একটা আয়াত আছে না, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। তাই আজ থেকে কেন হলো প্রশ্নটা ডাস্টবিনে ফেলে দাও। মেনে নাও যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ধন্যবাদ দাও। হ্যাঁ, মনে মনে তাকে ধন্যবাদ দাও, কারণ সে চলে না গেলে তুমি নিজেকে চিনতে পারতে না। সে তোমাকে ধাক্কা না দিলে তুমি নিজের পায়ে দাঁড়ানো শিখতে না। সে তোমার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো বইটা নয়। পাতা উল্টাও, পরের চ্যাপ্টারটা তোমার জন্য অপেক্ষা করছে, আর বিশ্বাস করো, পরের চ্যাপ্টারটা অনেক বেশি সুন্দর। এখন ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে কিছু অ্যাকশন টাস্ক দিতে চাই। আমি চাই না তুমি শুধু মোটিভেটেড হয়ে ঘুমিয়ে পড়ো, আমি চাই তুমি কাজ করো। 1. ডিলিট বাটন চাপো।
আজ এখনই তোমার ফোনের গ্যালারি থেকে ওই সব ছবি ডিলিট করো যেগুলো তোমাকে দুর্বল করে, ওই চ্যাটগুলো ডিলিট করো যা তুমি বারবার পড়ে কাঁদো, ওই নাম্বারগুলো ব্লক বা ডিলিট করো যেগুলো তোমার শান্তি নষ্ট করে। মায়া কাটাতে হবে। মায়া হলো একটা জং ধরা শেকলের মতো, এটা তোমাকে এগোতে দেবে না, নির্মম হতে হবে তোমাকে। নিজের শান্তির জন্য স্বার্থপর হওয়া কোনো পাপ নয়। 2. নতুন রুটিন বানাও। কাল সকাল থেকে তোমার রুটিন বদলাবে। তুমি সূর্য ওঠার আগে উঠবে। কেন জানো? কারণ যখন পুরো পৃথিবী ঘুমায় তখন সিগমা পুরুষরা বা নারীরা কাজ করে। সকালে উঠে প্রার্থনা করো, মেডিটেশন করো বা জিম করো। দিনের শুরুটা যেন জয় হয়। ফোন স্ক্রল করে দিন শুরু করবে না। 3. একটা নতুন স্কিল শেখো। তোমার হাতে যে স্মার্টফোনটা আছে ওটাকে শুধু রিলস দেখার জন্য ব্যবহার করো না, ওটা দিয়ে টাকা আয় করার রাস্তা খোঁজো। ইউটিউব দেখে কিছু শেখো, গ্রাফিক ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং, বিজনেস স্ট্র্যাটেজি, কিছু একটা শেখো। নিজেকে কথা দাও, আগামী 6 মাস আমি কোনো ফালতু সময় নষ্ট করব না। আমি নিজেকে এমন এক লেভেলে নিয়ে যাব যেন আমার ব্যাংক ব্যালেন্স দেখে মানুষ সম্মান করতে বাধ্য হয়। 4. একা থাকা অভ্যাস করো। মাঝে মাঝে একা রেস্টুরেন্টে খেতে যাও, একা হাঁটতে বের হও, একা সিনেমা দেখো, নিজের সঙ্গ উপভোগ করো। যখন তুমি একা থাকায় অভ্যস্ত হয়ে যাবে তখন কেউ তোমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাতে পারবে না। তুমি তখন বলবে, তুমি থাকলে ভালো, না থাকলে আরও ভালো। এই কনফিডেন্সটা তোমার চোখে মুখে ফুটে উঠবে। পরিশেষে একটা কথা বলি, জীবনটা খুব ছোট, 25 থেকে 40, এই সময়টা হলো গোল্ডেন পিরিয়ড। এই সময়টা যদি তুমি ভুল মানুষের পেছনে ঘুরে কান্না করে ডিপ্রেশনে থেকে নষ্ট করে ফেলো তাহলে বৃদ্ধ বয়সে আফসোসের শেষ থাকবে না। তখন মনে হবে, ইস, কেন তখন নিজের দিকে তাকালাম না। তুমি এখানে হারতে আসোনি, তুমি এখানে জিততে এসেছো। তোমার জন্ম হয়েছে কিছু একটা করার জন্য, শুধু বিল মেটানো আর মারা যাওয়ার জন্য নয়। তোমার ভেতরে একটা আগুন আছে, সেটাকে নিভতে দিও না। আজ থেকে তুমি মানুষ চেনা শিখে গেছো। আজ থেকে তুমি জানো কে আসল আর কে নকল। আজ থেকে তুমি জানো যে তোমার শান্তি তোমার হাতে, আর কেউ তোমাকে ঠকাতে পারবে না। কারণ তুমি এখন আর সেই বোকা সরল মানুষটা নও, তুমি এখন একজন পোড়া খাওয়া অভিজ্ঞ যোদ্ধা। দেখা হবে বিজয়ের মঞ্চে, দেখা হবে সাফল্যের চূড়ায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবাসো, আর মনে রেখো তুমি একা নও, তোমার রব তোমার সাথে আছেন, আর তোমার ভেতরের শক্তি তোমার সাথে আছে। যাও, গন্ডারের মতো চামড়া বানিয়ে মাঠে নেমে পড়ো, পৃথিবী তোমার অপেক্ষায় আছে। ধন্যবাদ।